শুরু করছি জেলা এক্সপ্রেস। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। তবে শুরুতেই আবহাওয়ার আপডেট আপনাদের জানিয়ে রাখি। একেবারে সপ্তাহের গোড়াতে নিম্নচাপ সক্রিয় হচ্ছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দুর্যোগের কালো মেঘ। সোমবার দক্ষিণ এবং পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাজে বেরোনোর আগে জি24 ঘন্টায় জেনে নিন আবহাওয়ার জানকারি। 22 দিনে 6 বার ফের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা। রবিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবারের মধ্যে যা আরও শক্তি বাড়াবে বলে মনে করছেন আবহবিদরা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 16 থেকে 18 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। বেশি থাকবে 16 তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো। দুর্যোগের আশঙ্কা মূলত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে লাল সতর্কতা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দুর্যোগের জেরে উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিম্নচাপ মঙ্গলবারের পর ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরবে। মঙ্গলবার এই নিম্নচাপ অনেকটাই পশ্চিমে থাকার কারণে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ লক্ষণীয়ভাবে বাড়বে। বুধবারের পর থেকে এই নিম্নচাপের আর কোনো প্রভাব থাকছে না বাংলায়, এমনই পূর্বাভাস। বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। অয়ন ঘোষালের রিপোর্ট, জি24 ঘন্টা। কথায় বলে নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। বাংলা প্রবাদটি দিন রাত টের পাচ্ছেন মালদার রতুয়া এবং পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দারা। রতুয়ায় একের পর এক তলিয়ে যাচ্ছে গঙ্গায়, একের পর এক বাড়ি, ঘর, জমি। অন্যদিকে পটাশপুরে ভাগুই, কেলেঘাইয়ের জলে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি এমন যে রাস্তায় সাঁতার কাটছে কচিকাঁচারা। দেখুন। ভরা বর্ষায় ফুলে ফেপে উঠেছে গঙ্গা। জলস্তর বাড়তেই ভাগীরথীর ভয়াল রূপ। আর এভাবেই চোখের সামনে গিলে খাচ্ছে মালদার রতুয়া ব্লকের জিতু টোলা, মনিরাম টোলার মতো একাধিক গ্রাম। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগেও 1 কিলোমিটার দূরে ছিল গঙ্গার অবস্থান। ভাঙনের জেরে একটু একটু করে বাড়ির কাছে এগিয়েছে নদী। প্রতি বছর এভাবেই গিলে খাচ্ছে আস্ত গ্রামকে। শেষ সম্বলটুকু বাঁচানোর সুযোগ পাচ্ছেন না এলাকার বাসিন্দারা। 100-এর উপরে ঘর সম্পূর্ণ চলে গেছে, দেখতে পাচ্ছেন ইট পাথরগুলো যতগুলো আছে, আর গঙ্গা গ্রাস করেই চলে যাচ্ছে। বাধ্য হয়ে ভিটে মাটি ছাড়ছেন আতঙ্কিত গ্রামবাসী। বাঁধের ওপর অস্থায়ী ছাউনি বানিয়ে থাকছেন ভাঙন কবলিত এলাকার লোকজন। সব কেটে গেছে। কোথায় থাকছে যাদের বাড়ি ঘর চলে গেছে? ওই বাঁধের উপরে, নতুন বাঁধে। কতদিন ধরে থাকছে ওখানে? 1 বছর হয়ে গেল। এতদিন ধরে থাকছে, কি সমস্যা তো হচ্ছে আপনাদের? সমস্যা হবে, সমস্যা মানে অনেক সমস্যা। জলের অভাব, খাওয়া দাওয়ার অভাব, থাকার অভাব। সরকার তো বলেছিল আপনাদের পুনর্বাসন দেবে, কিছু দিয়েছে না? এখন কিছু পাইনি। কোনো জায়গা দেবো বলছে, আমরা এখনো জায়গা টায়গা কিছু পাইনি। শুভেন্দু অধিকারী মহাশয় বিগত বাজেটে রতুয়ার যে নদী ভাঙনের জন্য একটি ফান্ড অ্যালোকেট করেছেন এবং শীঘ্রই আমরা আশা করছি দুর্গা পূজার পরে যখন বৃষ্টি থেমে যাবে, দীর্ঘদিনের সমস্যা আমরা আশা করছি সমাধান হবে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বাঁধ উপচে বিপত্তি। বাঘুই ও কেলেঘাই নদীর জলে গোকুলপুর, অমরপুর, টেপরপাড়া, মহেশপুর, পাটনা, নইপুর সহ একাধিক গ্রাম জলমগ্ন। অবস্থা এমন যে কোনটা রাস্তার কোনটা জলাশয় আলাদা করা দায়। জল জমা রাস্তায় সাঁতার কাটছে কচিকাঁচারা। এদিন পরিস্থিতি খতিয়ে দেখেন এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী। কিছু ওয়াটার লজিং এর প্রশ্ন এসেছিল, সেগুলো ধীরে ধীরে পিডব্লিউডি, ইরিগেশন, পিডব্লিউডি রোডস এবং আরো অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে, বিডিও, এসডিও এদের ইনিশিয়েটিভ নিয়ে গতকাল মাননীয় সেচ মন্ত্রী থেকে সেগুলো করা হয়েছে। সব মিলিয়ে ভরা বর্ষায় দুশ্চিন্তায় এখন নদী পাড়ের বাসিন্দাদের একদিন প্রতিদিন। রণজয় সিংহ, কিরণ মান্নার রিপোর্ট, জি24 ঘন্টা।
এবার যে ছবি আপনাদের দেখাবো একটা সাঁকোর ছবি। 30 বছর আগে সেই সাঁকো তৈরি হয়েছিল, ব্যাস ওই পর্যন্তই। তারপর সেটা মেরামত করার বা পাকা সেতু করার কোনো বন্দোবস্ত হয়নি, এমনটাই অভিযোগ। আর বর্ষায় সেই সাঁকো ভেঙে পড়েছে, রীতিমতন জীবন হাতে নদী পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের। যে ছবি দেখছেন এই সেই সাঁকোর ছবি। এই ছবি নামখানার বুধাখালী গ্রামের। ভোট আসে যায়, কিন্তু দুর্ভোগ, সেই দুর্ভোগ কি চিরস্থায়ী? এই প্রশ্নই এখন গ্রামবাসীদের। এই অভিযোগে গ্রামবাসীরা করছেন যে এতদিনেও কোনো পাকা সেতু হলো না। সাঁকো মেরামতির দাবি জানাচ্ছেন তারা। চরম ভোগান্তির মধ্যে আমরা আছি। এর জন্য আমরা সব জায়গায় বলেছি, বিগত এমএলএ, বর্তমান পঞ্চায়েত, সব জায়গায় বলেছি, কিন্তু সবাই ওই প্রতিশ্রুতির ভান্ডার দিয়ে আমাদেরকে ভোট নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু করছে না। নতুন সরকার এসছে, আমাদের আশা আছে, ওনাদের কাছে আমরা আবেদন রেখেছি যে আপাতত পাকাপোক্তভাবে যেন একটা ব্রিজ করে দেয় আমাদের জন্য, কারণ এই এলাকায় এই ব্রিজের ওপর দিয়ে প্রত্যেক দিন আপাতত 2 থেকে 3,000 মানুষ যাতায়াত করে। এবার বাঁকুড়ায় নজর রাখি। রাজধানীর বিক্ষোভের রোষ পড়ল বাঁকুড়ায়। দিল্লির আন্দোলন, ককরোচ জনতা পার্টির যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে যোগ দেওয়ায় সিজেপি নেতাকে বেধড়ক মারধরে করার অভিযোগ উঠছে। আর ছেলেকে বাঁচাতে এসে বেঘরে প্রাণ চলে গেল বাবার। বিজেপির বিরুদ্ধে অভিযোগের তীর আক্রান্তের। শাসক দলের কেউ যুক্ত নয়, এই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনা ইতিমধ্যে ধরপাকড় শুরু হয়েছে। দিল্লির বিক্ষোভে যোগ দিয়েছিলেন ছেলে, বাবাকে মাশুল দিতে হলো প্রাণের বিনিময়ে। শাসক দলের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। গত 19 জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিয়েছিলেন বাঁকুড়ার ইন্দাসের করিসুন্ডা গ্রামের বাসিন্দা শেখ আব্দুল হাফিজ। 13 আগস্ট গ্রামের স্কুলে পড়াশোনার হাল দেখতে যান আব্দুল। অভিযোগ, সেই রাতেই একদল দুষ্কৃতী তাদের বাড়িতে হামলা চালায়। লাঠি, রড, শাবল দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। ছেলেকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসে তার বাবা শেখ মোহাম্মদ মাফিক। তাকেও মারধর করে দুষ্কৃতীরা। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে বর্ধমান মেডিকেলে স্থানান্তরিত করা হলে শনিবার মোহাম্মদ মাফিকের মৃত্যু হয়। বিজেপির দিকে অভিযোগের তীর শেখ আব্দুল হাফিজের। আমাকে এসি মার মেরেছে। এবার আমার দেখে আমার বাবার সঙ্গে সঙ্গে এসে আমাকে আগে যে কি হলো মারছিস কেন? ওই যে আমাদের পার্টির নেতারা, আমার বিজেপি পার্টির নেতারা। ওই আমি স্কুলে গেছি, স্কুলে গিয়ে কেন আমি স্কুলে গেছি। 10 থেকে 15 জন হামলাকারীর বিরুদ্ধে ইন্দাস থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী হাসিনা বেগম। তড়িঘড়ি 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত হাফিজের সঙ্গে দেখা করেন সিজেপি নেতা দেদীপ্য গঙ্গোপাধ্যায়। ঘটনায় জড়িতদের ঘুম উড়িয়ে দেবেন বলে দাবি সিজেপি নেতৃত্বের। যারা যারা এটার সঙ্গে যুক্ত তাদের ঘুম উড়িয়ে ছাড়বো। বিজেপির লোকেরও ঘুমটা উড়বে। বিজেপির লোক করেছে, পশ্চিমবঙ্গে বিজেপির সরকারে এসছে, তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে ওরা রাস্তায় নেমেছে, এবং যারা যারা এটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। जो एफआईआर है उसमें कोई बीजेपी का नाम नहीं है, मिसक्रिएंट्स बोला है। उनका घर में हाउस गार्ड लगा दिया गया है। एफआईआर नेम 5 में 3 अरेस्ट हुआ है। इन एडिशनल टू दैट 5 एडिशनल भी अरेस्ट हुआ है, और 2 को अरेस्ट करने के लिए इसको कोई डायरेक्शन मिला है। जहाँ भी है ढूंढ के तुरंत कार्रवाई करना पड़ेगा। ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মৃত্যুঞ্জয় দাস ও অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। গাছের গোড়ায় পা পড়তেই ফাটল বোমা। গতকাল স্বাধীনতা দিবসে চাকদার দুর্রা গ্রাম পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের বাড়ির বাগান পরিষ্কারের সময় যে বিপত্তি, যে খবর আমরা দেখিয়েছিলাম, এরপরই গোটা এলাকায় শোরগোল পড়ে। বিস্ফোরণে গুরুতর জখম হন 2 শ্রমিক, একজনের হাতের আঙুল উড়ে যায়। আজ ঘটনাস্থলে সিআইডির বম্ব স্কোয়াড পৌঁছয়। পঞ্চায়েত প্রধানের বাড়ির বাগান পরিষ্কার করার সময় বিস্ফোরণ, কোদালের কোপ পড়তেই ফাটল বোমা, উড়ল শ্রমিকদের আঙুল। শনিবার চাকদার তৃণমূল কংগ্রেস পরিচালিত দুবরা গ্রাম পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের বাড়িতে গাছ কাটার সময় বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতায় 2 শ্রমিক গুরুতর জখম হয়েছেন। গাছের নিচে বোমা ছিল, সেই বোমা ফেটে তারা আহত হন। 2 জনকে প্রথমে চাকদাহ স্টেট জেনারেল হাসপাতাল এবং তারপরে অবস্থার অবনতি হলে একজনকে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক যে ডান দিকে যে হলুদ যে একটি ফিতে জায়গা রয়েছে, ঠিক এইখানটাতে ঘটনাটি ঘটে। ঘটনার পর পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা বিশ্বাসকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রধানের দাবি, এই ঘটনার রাজনৈতিক চক্রান্ত, তদন্ত হোক। অবশ্যই রাজনৈতিক চক্রান্ত আছে।
বারে বারে দফায় দফায় প্রশাসন আসছেন, আমি বলবো প্রশাসন সঠিক তদন্ত করুক, সঠিক তদন্ত করে তথ্য খুঁজে বের করুক। প্রশাসনের কাছে আমার এইটুকু আবেদন। রবিবার সকালে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে যায় সিআইডির বম্ব স্কোয়াড। পঞ্চায়েত প্রধানের বাড়ির চারপাশে তল্লাশি ও পরীক্ষা চালান বম্ব স্কোয়াডের সদস্যরা। ঘটনাস্থল থেকে বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ কি এবং ঘটনাস্থলে উদ্ধার হওয়া সরঞ্জামগুলির সঙ্গে এই ঘটনার কোনো যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। চাকদা থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি24 ঘন্টা। ভাটপাড়ায় ফের গুলি চলল। পানীয় জলের ব্যবসায়ী রশিদ খান, তাকে না পেয়ে এবার গুলি চালালো দুষ্কৃতীরা। সিসিটিভির ছবিও ভাইরাল হয়েছে। পুলিশ আসার আগেই দুষ্কৃতীরা চম্পট দেয়। रात में हम घर पे अकेले थे, मेरे घर पे गोली चला और गेट पे लात मारा जा रहा था, बहुत गंदा गंदा गाली दिया जा रहा था। जब हम बगल वाले को जाके खिड़की खटखटा के उनको जब हम भेजे हैं तो उनके ऊपर फायरिंग हुआ है। जबरदस्ती मेरा ये वाला बिल्डिंग मांगा जा रहा है, नहीं दे रहे हैं। इसी की वजह से 2 अगस्त को इससे पहले मेरे घर पे बम चला था और कल गोली चला है। আরও একটা সিসিটিভি ফুটেজ দেখাবো, যেখানে লুঠের ছবি ক্যামেরা বন্দী হয়েছে। অন্ডালের ঘটনা, বড় ডাকাতি অন্ডালে। কলিয়ারিতে রক্ষীদের বেঁধে মোবাইল, টাকা সহ কলিয়ারের দামি জিনিসপত্র নিয়ে পলাতক ডাকাতের দল। ঘটনায় খনি শ্রমিকরা রীতিমতন আতঙ্কিত। যে সিসিটিভি ফুটেজ দেখছেন, শনিবার রাতে এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডালের পরাশকোল ইস্ট কলিয়ারিতে। বাংলাদেশে অস্ত্র পাচারের অভিযোগ, পেট্রোপোল থেকে গ্রেফতার 2 পাচারকারী, ধৃতদের 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অস্ত্র পাচারের অভিযোগে এর আগেও 2 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আরও 2 জনকে গ্রেফতার করা হলো, 2 পাচারকারীকে, ধৃতদের 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। আরও জানাবেন এই বিষয়ে মনোজ মণ্ডল রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। মনোজ, কি খবর রয়েছে? গত কিছুদিন আগেই অস্ত্র পাচারের অভিযোগে কিন্তু একজনকে গ্রেফতার করেছিল বাংলাদেশে অস্ত্র পাচারের অভিযোগে কিন্তু গ্রেফতার করেছিল পেট্রাপোল থানার পুলিশ। অবশেষে তাদেরকে জেরা করে আজ কিন্তু আবারও 2 জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। এই গ্রেফতারের সঙ্গে যাদেরকে গ্রেফতার করেছে তারা কিন্তু ইতিমধ্যেই স্বীকার করেছে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু অস্ত্র পাচার করতে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সেই সমস্ত অত্যাধুনিক যে অস্ত্র সেই সমস্ত অস্ত্রের ছবি পাঠাতো বলে জানা গেছে। তাদেরকে আজকে বনগাঁ আদালতে তোলা হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বনগাঁ থানার পুলিশ আরো কিছু জানবার চেষ্টা করছে যে এর সঙ্গে আরো কোনো বড় মাথা জড়িয়ে আছে কিনা, তা থেকে তদন্ত করে দেখছে বনগাঁ থানার পুলিশ। সঙ্গে থাকো মনোজ। এবার যে খবর দিকে নজর রাখতে হচ্ছে, প্রাক্তন প্রধান শিক্ষকের লেটার হেড জাল করা হয়েছে আর অভিযোগ বর্তমান শিক্ষকের বিরুদ্ধে। লেটার হেড জাল করে ভুয়ো নথি তৈরির অভিযোগে গ্রেফতার বর্তমান প্রধান শিক্ষক। ঘটনা উত্তর 24 পরগনার শঙ্করপুর উচ্চ বিদ্যালয়ের। প্রাক্তনের নথি জাল, বর্তমানের প্রাক্তন প্রধান শিক্ষকের লেটার হেড জালের অভিযোগ বর্তমান প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সেই লেটার হেড জাল করে ভুয়ো নথি তৈরির অভিযোগ। গ্রেফতার করা হয়েছে বর্তমান প্রধান শিক্ষককে। মেয়ের বান্ধবীকে হেনস্থার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে চড়াও হয় এলাকাবাসী, ব্যাপক মারধর হয়। হুগলির বৈদ্যবাটির এই ঘটনা, অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে। বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিধান, ঠিক কি ঘটনা, কি অভিযোগ? দাদা নীলাঞ্জনা, অভিযোগ যেটা সেটা হচ্ছে যে ওই অভিযুক্ত যে ব্যক্তি তার মেয়ের সঙ্গে এক ছাত্রী পড়াশোনা করতো এবং সেই ছাত্রী তার বাড়িতে গিয়েছিল, অর্থাৎ তার মেয়ের বান্ধবী, এবং সেখানে তাকে যৌন হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ। এবং এই বিষয়টি যখন এলাকার লোকজন জানতে পারে
তখন কিন্তু অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে তাকে মারধর করা হয় এবং ঘটনার খবর পেয়ে শাওরাফুলি পুলিশ ফাঁড়ির যে পুলিশ আছে সেই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং তাকে উদ্ধার করে সেখান থেকে শ্রীরামপুর মহিলা থানাতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পক্সো আইনে মামলা রুজু করা হয় অভিযুক্তের বিরুদ্ধে। এবং এলাকাবাসীদের যেটা বক্তব্য যে এই যে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে যে প্রকৃত কি ঘটনা ঘটেছিল এবং বিজেপির যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে এবং চাপদানির বিধায়ক রয়েছে দিলীপ সিং, তিনি জানিয়েছেন যে কেউ এই ধরনের কোনো কাজ খারাপ কাজ করে থাকলে তাকে রেওয়াজ করা হবে না। পুলিশ আইনানুগ যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ। আমরা কিন্তু এইরকম কাউকে প্রশ্রয় দেবো না কি এরকম কাজ হোক, আর তার অনেক আমি নিন্দা করছি। এরকম যদি ঘটনা কোথাও ঘটে থাকে আইন তার বিচার করবে, আর আমরা সরকারের আইনের উপরে ছাড়লাম। পুলিশ প্রশাসন নিশ্চয়ই এটা নিয়ে একটা ভালো পদক্ষেপ নেবে আর যাতে বিচার হোক। বরদাস্ত আমি কিছুতেই করবো না, যেই হোক এটা বরদাস্ত করার মতন জিনিস নেই, আমরা বরদাস্ত করবো না। আইন মতন হাঁটবে, আইনকে আমরা সাধারণ মানুষ আইনকে সাপোর্ট করো, আমি এটাই বলবো। এরকম দুর্নীতি যেরকম এরকম যা করেছে এই দুষ্কৃতীরা, এরকম তো আর বলা যায়, আমি ভাষা বলতে পারছি না, এটা না বলাই ভালো। ভাঙড় থেকে যে খবর আসছে, আইএসএফ কর্মীদের তুমুল বিক্ষোভ। শওকত মোল্লা ঘনিষ্ঠ নেতা, তার বিরুদ্ধেই বিক্ষোভ। একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সাকশা এলাকায় আইএসএফ কর্মীদের বিক্ষোভ, এমনটাই জানা যাচ্ছে। প্রসেনজিৎ সর্দার আরো জানাবেন। প্রসেনজিৎ, কি বলছেন আইএসএফ কর্মীদের এই বিক্ষোভের কারণ, কি অভিযোগ তাদের? দেখা নিরঞ্জনে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে শুভ বলে এক আইএসএফ কর্মী, তিনি আইএসএফ এ ছিলেন এবং তিনি শওকত মোল্লার ঘনিষ্ঠও ছিলেন। পাশাপাশি তিনি এখন দিলীপ ঘোষের সাথে, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সাথে তিনি যোগাযোগ করছেন বিজেপিতে যাওয়ার জন্য। সেই নিয়ে কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা কিন্তু এই বিক্ষোভ দেখায় এবং তিনি তৃণমূলে কিন্তু ছিলেন, এটা কিন্তু আইএসএফ এর তরফ থেকে জানানো হয়। মাঝখানে আইএসএফ এর কয়েকজন নেতার সাথেও তিনি ঘোরাঘুরি করে, কিন্তু এখন আবার বিজেপি যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সাথে দেখা করেন এবং তিনি বিজেপিতে যোগদান দেবেন বলে কিন্তু তিনি জানান এবং সেই নিয়ে কিন্তু আইএসএফ কর্মীরা তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এবং তার কুশপুতুল পরে এই নিয়ে কিন্তু এলাকাটা উত্তেজনা ছড়ায়। তারপর কিন্তু পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এটাই কিন্তু এখন পর্যন্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।